নবম শ্রেণীর দ্বিতীয় পার্বিক পাঠ্যক্রমের আজকে আমরা আলোচনা করব দুটো টেক্সট, একটি পদ্য নোঙর এবং অপরটি হলো গল্প বা ভ্রমণ বৃত্তান্ত কিংবা প্রবন্ধ, যাই বলো, হিমালয় দর্শন বেগম রোকেয়ার। নোঙর কবিতাটির আলোচনায় প্রথমে আমরা আসছি। নোঙর কবিতাটি কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি অজিত দত্ত কল্লোল পরবর্তী যুগের কবি, কল্লোল যুগ বা কালীকলম যুগের পরবর্তী যুগের কবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গা, অনাহার তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তার লেখার মধ্যেও প্রতিফলিত হয়েছে তার সেই বিশিষ্ট চিন্তা। নোঙর কবিতাটি কিন্তু সেই চিন্তারই একটা প্রতিফলন। শুধু নোঙর কবিতাটা নয়, মানে তার লেখা সেই সমসাময়িক কাব্যগুলো, নষ্ট চাঁদ বলে তার একটি কাব্যগ্রন্থ আছে, সাদা মেঘ কালো পাহাড় তো রয়েছেই। এই সমস্ত কটাতেই, এই সমস্ত লেখাতেই তার লেখার মধ্যে যেটা প্রধান কেন্দ্রবস্তু হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানুষের সত্তা, জৈবনিক সত্তা। মানুষের, প্রত্যেকটা মানুষের দুটো করে সত্তা, একটা বাহ্যিক সত্তা, একটা আন্তরিক বা অভ্যন্তরীণ সত্তা। এই সত্তা দুটোর মধ্যে কি সম্পর্ক, কি বিরোধ, কি মিলন, এই নিয়েই বোধহয় সমৃদ্ধ হয়েছে এই লেখা। নোঙর কবিতার মূল ভাবটিকে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, ভাবটিকে বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাবো? যে নোঙর হচ্ছে কোনো নৌকো বা জাহাজ যখন তীরে বা কূলে এসে পৌঁছয়, তখন সেই জাহাজ যে লোহার তৈরি বড় অঙ্কুশ সমুদ্রের মধ্যে নামিয়ে দেয়, সমুদ্রের তলে অবস্থিত, তা যখন গিয়ে ভূমির মধ্যে গেঁথে যায়, ভূমির মধ্যে যখন গেঁথে যায় সেটাকেই বলা হয় নোঙর। তাহলে নোঙর দিয়ে কি করা হয় না, গতিশীল জাহাজকে থামানো হয়। তাহলে এইখানে কবি নোঙর বলতে কি বোঝাচ্ছেন আমরা দেখি। পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা, ইংরেজিতে যাকে বলা হয় অ্যালেগরিক্যাল পোয়েম। এই রূপকধর্মী কবিতার বাহ্যিক অর্থ এক, অভ্যন্তরীণ অর্থ আর এক। বাহ্যিক অর্থ দেখা যাচ্ছে কি, যে একটি জাহাজ সে সমুদ্র যাত্রা করার আগেই তার নোঙর পড়ে গেছে। অভ্যন্তরীণ অর্থে মানুষের জীবন, মানুষের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্বল হচ্ছে কি, গতিময়তা, গতিশীলতা। বলছে কি, চরণ বই মধু বৃন্দতি চরণ সাধু দুরুম্বরম ফলম, অর্থাৎ চলাই হচ্ছে সুমধুর, চলাই হচ্ছে পথ। তাহলে মানব জীবন সে চেয়েছিল কি, দূর সাগরের বুকে ভেসে যেতে। এই সাগর গতিশীল, গতিময়তা, সাগর মানে জীবনের ছন্দ, সমুদ্র মানে উচ্ছ্বাস, তার মধ্যে ভেসে যেতে।
তাই দূর সিন্ধু পাড়ি দিতে চেয়েছিল, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষ আমরা চাই কি জীবন সমুদ্রে পাড়ি জমাতে, কিন্তু কবি যে জীবনের কথা বলছেন সেই হতাশাগ্রস্ত জীবন, সেখানে জাহাজ যাত্রা শুরু করার ক্ষণেই নোঙর পড়ে গেছে। অর্থাৎ জীবন তরী আটকে গিয়েছে একটা ঘেরাটোপের মধ্যে, একটা সামাজিক নির্দিষ্ট বন্ধনের মধ্যে, একটা সংকীর্ণতার মধ্যে। তটের কিনারে, তট মানে কি? সীমাবদ্ধতা। আর মুক্ত সমুদ্র মানে অনন্ত উচ্ছ্বাস, বহুদূর পাড়ি দিয়ে যাওয়ার স্বপ্ন। সারা রাত মিছে দাঁড় টানি। যখন নৌকো এইভাবে নোঙর পড়ে আটকে গেছে, তখন দাঁড়বে কি লাভ? সে নৌকো তো এগোবে না, বা সেই জাহাজ তো আর এগোবে না। সেই তড়ি বাওয়া না বাওয়া সমান। অর্থাৎ তাহলে এখানে কি? আমাদের জীবন গণ্ডিবদ্ধ একটা সংকীর্ণতার মধ্যে আটকে গেছে। আমরা জানতে পারছি না যে কখন একটা প্রগাঢ় সীমাবদ্ধতা এসে আমাদেরকে গ্রাস করছে, কিন্তু আমরা শুধু দাঁড় টেনেই চলেছি, মিছে দাঁড় টানি। একটা শ্রেণী, সেই শ্রেণী আমাদের জীবন, আমাদের অস্তিত্ব যেন সেই শ্রেণীর একটা ইঙ্গিতবাহী, যাদের কথায় কবিগুরু কি বলছেন? ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। এটা তিনি বোঝাচ্ছেন শ্রমিক মানুষদের কথা, কিন্তু বিষয়টা সংযুক্ত শ্রমে। অর্থাৎ আমরাও শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু নিষ্ফলা সে শ্রম। জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঢুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ারের ঢেউগুলো, জোয়ার মানে জীবনের উচ্ছ্বাস, জীবনের সুখ, আনন্দ। ঢেউগুলো, জোয়ারের ঢেউগুলো এসে জাহাজে আছড়ে পড়ছে, মাথা ঠুকে সমুদ্রের দিকে, অর্থাৎ আঘাত করে তারা আবার বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে, যেখান থেকে তারা এসেছিল, যে সমুদ্রের মধ্যে থেকে তারা উৎক্ষিপ্ত হয়ে এসেছিল, সেই দিকেই তারা আবার ফিরে যাচ্ছে, সমুদ্রের দিকে তারা ছোটে। জাহাজটাকে দোলা দিয়ে যাচ্ছে, আর জাহাজে সবার যে সে ভাবছে আহা কি সুন্দর, আমি জলে ভেসে চলেছি, কিন্তু জাহাজটা দুলছে সেই একই ঢেউয়ে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপর স্রোতের যে প্রবল প্রাণ, স্রোতের যে উচ্ছ্বাস, স্রোতের যে উদ্দীপনা, উন্মাদনা, তাকে হরণ করে নিচ্ছে কে? ভাটা। ভাটা মানে কি? জল পিছিয়ে যাচ্ছে, তার মানে এই জীবনের দুঃখ, বেদনা, সেটা এসে হরণ করে নিচ্ছে কি? স্রোতের উন্মাদনা, উচ্ছ্বাসকে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, তাহলে এই জীবনের তট, এই সংকীর্ণতা, এই সমাজের ঘেরাটোপের মধ্যে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী অর্থাৎ কি? আমার এই জীবনে যা আমরা কেনা বেচা করে চললাম, যা লাভ, যা লোকসান, যা প্রাপ্য, যা অপ্রাপ্য, যা সুলভ, যা দুর্লভ, সবই তো সেই জীবনে জমা করেছি। তাহলে এই জীবনটাই তো একটা চলমান বাণিজ্য তরী। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে এই তটের কাছে, সেই বাণিজ্য রূপ তরী, মানে বাণিজ্য বস্তু দ্বারা সমৃদ্ধ, বাণিজ্য রূপ তরী নয়, বাণিজ্য বস্তু দ্বারা সমৃদ্ধ তরী বাঁধা পড়ে আছে। কোথায়? না জোয়ার ভাটায় বাঁধায় তটের কাছে। তাহলে আমি নিজেকে সঁপে দিয়েছি কাদের কাছে? এই জোয়ার আর ভাটার কাছে, মানে উচ্ছ্বাস, সুখ আর দুঃখ, বেদনার কাছে। তাই আমার এই দেহ, মানে আমার এই শরীর, আমার এই মন, বা আমার এই জীবন, বাণিজ্য রূপেই যে আমাদের জীবন তরী, তা সে আর এগোচ্ছে না। সে এখানেই সুখ দুঃখের স্বাদ পেয়ে গেছে। 9 একটা ইংরেজিতে কবিতা আছে, দেখবে, নর্থ শিপ বলে। সেই কবিতাটার বিষয়বস্তুর সঙ্গে কিন্তু অনেকখানি মিল পাবে। অর্থাৎ সীমাবদ্ধতা ছেড়ে এগিয়ে যাওয়া। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, যত দাঁড় টেনে যাই না কেন, কিংবা যত মাছ তুলেই
পাল টেনে বাঁধি না কেন? দাঁড় টানা হয় কখন? যখন হাওয়া পড়ে যায় বা হাওয়ার প্রতিকূলে যেতে হয়, তখন দাঁড় টেনে তখন পাল নামিয়ে দিতে হয়। আর পাল তুলে রাখা যায় কখন? যখন হাওয়া যেদিকে বইছে, আমার নৌকো বা আমার জাহাজও সেদিকে যাবে, তখন পাল টাঙিয়ে দাও, তখন ওই পালের হাওয়ার ঠেলা দিয়ে সে নিয়ে চলে যাবে। যতই মাস্তুল, মাস্তুল হচ্ছে সেই কাষ্ঠদণ্ড, দীর্ঘকায় উচ্চ কাষ্ঠদণ্ড, যাতে পাল টাঙানো থাকে। নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তবু চিরকাল এই নৌকোর কাছি বাঁধা রয়েছে নোঙরে। যতক্ষণ এই জীবন রয়েছে, আমাদের জীবন আটকে রয়েছে সীমাবদ্ধতার মধ্যে। এই নৌকো, এই জাহাজ আটকে রয়েছে এই নোঙর দিয়েই। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ মুহূর্ত, হঠাৎ ভয়ঙ্কর সাগর সমুদ্র গর্জনে চারিদিক কেঁপে ওঠে। অর্থাৎ কি? এই তোমরা বোঝাপড়া কবিতায় পড়েছিলে না, পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে? এখানেও ঠিক তাই। সাগর গর্জন, অর্থাৎ জাহাজটা দাঁড়িয়ে আছে, চারিপাশে সমুদ্রের গর্জন, ঢেউগুলো এসে এসে যে জাহাজের গায়ে বাড়ি মারছে, আছড়ে পড়ছে, তার এক উন্মাদ উচ্ছ্বাস, প্লাবন, কেঁপে উঠছে জাহাজটা। কিন্তু কবি কি বলছেন? এটা কিছুই না, এটা স্রোতের বিদ্রূপ মাত্র। স্রোত যেন এসে বিদ্রূপ করে যাচ্ছে জাহাজটাকে, কারণ স্রোত, সমুদ্রের স্রোত, সে তো অনন্ত পারাবারের সাথী, তার তো সীমা পরিসীমা নেই। তাহলে সে প্রত্যেকবার দাঁড়ের নিক্ষেপে স্রোত এসে বিদ্রূপ করে যাচ্ছে, যতবার দাঁড় টানা হচ্ছে। কারণ কি? নৌকোটা তো বাঁধা রয়েছে, নোঙর দিয়ে তাকে আটকে রাখা রয়েছে। যতই দাঁড় টানো, যতই পাল খাটাও, সে নৌকো কোথায় এগোবে? তাহলে সেটাই তার বিদ্রূপ, যে তুমি যতই হাত পা ঝটপটাও না কেন, তোমার জীবন এই চার দেয়ালের মধ্যে, এই সংকীর্ণ ঘেরাটোপের মধ্যেই বন্দী। আমাদের জীবন দিয়ে দেখো তুমি, তোমাদের জীবন দিয়ে দেখো তুমি, আমরা একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে বন্দী। আমাদের এর থেকে বেরোনোর কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তাহলেই আমরা, আমাদের সংকট কি? খেতে পাবো না, ভালো থাকতে পারবো না, নানা রকম অসুবিধা শুরু হয়ে যাবে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, তারার দিকে চেয়ে দিকের নিশানা বানাচ্ছি, কিন্তু আমি তো তীরেই দাঁড়িয়ে রয়েছি। দিকের নিশানা কখন বানাতে হয়? যখন তরি মাঝ সমুদ্রে, যখন জীবন ভেসে পড়ে উন্মাদ আনন্দে, তখন কখনো কখনো তাকে খুঁজতে হয় পাড়ে আসার ঠিকানা। কারণ পাড়ে আসলে পরে তবে সে আবার নতুন করে যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যে পাড়েই দাঁড়িয়ে আছে, তারা দিক নিশানা দিয়ে কি লাভ? তাহলে এটা একটা সেই ব্যঙ্গ, সেই বিদ্রূপ। ততই বিরামহীন এই দাঁড় টানা। কাজেই দিকের নিশানা করা আর এই দাঁড় টানা নিষ্ফল, এর তো কোনো দাম নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। অর্থাৎ এই জীবন, দেহ তরি ভরা পণ্য, আমাদের জীবনকে আমরা নানা রকম পণ্যে সমৃদ্ধ করে তুলছি। তার মধ্যে প্রথমেই রয়েছে কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আছে অষ্টপাশ, শঙ্কা, জুগুপ্সা, কুল, শীল, মান, ভয় ইত্যাদি। তাহলে তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এই জীবন হচ্ছে সেই পণ্যের তরি। এই নিয়ে পাড়ি দিচ্ছে কোথায়? সপ্ত সিন্ধু পারে, 7 সমুদ্র পেরিয়ে। আমাদের পুরাণ মতে বলছে কি? 7 সমুদ্র মানে 7টা উপাদান। 7টা উপাদান কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, স্বাদুদক। স্বাদুদক, লবণ অর্থাৎ নুন, ইক্ষু আখ, সুরা অর্থাৎ
সোমরস বা কারণ। সর্পি, সর্পি হচ্ছে ঘৃত, দধি, দই, দুগ্ধ, ক্ষীর বা দুগ্ধ, কোথাও ক্ষীর পাবে, এবং স্বাদুদক অর্থাৎ স্বাদযুক্ত উদক মানে সুস্বাদু জল বা সুমিষ্ট জল। সপ্ত সিন্ধু হিসাবে আবার আমরা বলি কি সাতে সমুদ্র। তাহলে সেই সপ্ত সিন্ধু অতিক্রম করে যেতে গেলে, চলে যাওয়ার সময় নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ এই সপ্ত সিন্ধুকে অতিক্রম করে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ বেরোনোর আগেই, রওনা দেওয়ার আগেই নোঙর পড়ে গেছে তটের কিনারে। তাই সারা রাত তবু দাঁড় টানি, অর্থাৎ দাঁড় টেনেই গেলাম, জাহাজ আর এগোলো না। ব্যর্থ প্রচেষ্টায় আমার দাঁড় টানাই সার হলো। তাহলে এই হলো মোটামুটি কবিতাটার বিষয়বস্তু। এবার তুমি কবিতাটা ভালো করে পড়ো, পড়ে এর নোট তোমাদেরকে দেওয়া হয়েছে, সেভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করো। আমরা আজকে দ্বিতীয় অংশ হিসাবে, মানে দ্বিতীয় আরেকটি টেক্সট আমরা পড়ব, সেটা হচ্ছে বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন। এখন এই মুহূর্তে একটু দ্রুত পাঠ্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া তো গতি নেই, কারণ আমরা জানি না কিভাবে কি হবে ভবিষ্যতে পড়াশোনার আগামী সময়টা, কারণ এক বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে তো চলেছি। কবে স্থিতাবস্থা ফিরবে বা কবে কি হবে আমরা কেউই জানি না। তো সুতরাং টেক্সটগুলো যতটা সম্ভব তাড়াতাড়ি হয়ে থাকলে পরে, যদি কিছু সময়ও পাওয়া যায়, তখন ব্যাকরণ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে পরে কাজ দেয়। তাই পাঠ্যক্রমটাকে একটু দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর মানে এই পরিপ্রেক্ষিতে বলার, আমরা বলে কবিতা আছে সেকেন্ড টার্মে, এই কবিতাটা এইভাবে পড়ানো খুব কঠিন কাজ। দেখা যাক এখন কি পরিস্থিতি দাঁড়ায়। যাই হোক, হিমালয় দর্শন এই পাঠ্যাংশটি লেখিকা এবং অন্যতম বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার লেখা এই হিমালয় দর্শন নামক নিবন্ধটি মহিলা পত্রিকার 10ম বর্ষে 1311 খ্রিস্টাব্দের কার্তিক মাসে, 1311 বঙ্গাব্দের, খ্রিস্টাব্দের না, বঙ্গাব্দের কার্তিক মাসে প্রকাশিত হয় এবং পরে তার এই লেখাটি কূপমণ্ডুকে হিমালয় দর্শন নামক ভ্রমণ কাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। কূপমণ্ডুক মানে হচ্ছে কুয়োর ব্যাঙ, অর্থাৎ লেখিকা এখানে নিজেকে কুয়োর ব্যাঙ বলে ব্যঙ্গ করেছেন। তার কারণ মানুষের ওই, যেটা আমরা নোঙর কবিতা এক্ষুনি পড়লাম, মানুষের সীমাবদ্ধতা, মানুষের জ্ঞানের, মানুষের জীবনের, মানুষের দৃষ্টির সীমাবদ্ধতা। হিমালয় দর্শন, যারা হিমালয় দর্শন করেছ তারা বুঝতে পারবে হিমালয় দর্শনের প্রকৃত শোভা কেমন। হিমালয়ের শোভা কিভাবে দেখা যায়? হিমালয়ের শোভা দেখা যায় আমাদের দার্জিলিংয়ে গেলে, হিমালয়ের শোভা দেখা যায় মুসৌরি গেলে, নৈনিতাল গেলে, রানীক্ষেত, মুন্সিয়ারি গেলে। হিমালয়ের শোভা দেখা যায় হিমাচল প্রদেশে গেলে, সিমলা, কুলু, মানালি, এক একটা জায়গায় তার শোভা এক এক রকম। দার্জিলিংয়ে যে শোভাটা, সেই শোভাটা একটু অন্য রকম। কীরকম? বিশাল পাহাড় পার্বত্য অঞ্চল, কিন্তু সবুজের সমারোহ সেখানে। সেই সবুজের মধ্যে দিয়ে যত্রতত্র প্রস্রবণ বা শৈলশিরা নেমে এসছে, গিরিপর্ত বিভিন্ন,
এবং ভীষণভাবে একটা প্রাকৃতিক উচ্ছ্বাস, যেন দেখলেই মনে হয় যে সেই পাহাড়ের মধ্যে জমাট বেঁধে রয়েছে। কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলো না দেখলে পরে ঠিক রিয়েলাইজ করা যায় না, এটাও ঠিক তাই। তোমাকে যে আমি একবার বলেছিলাম, তোমাদেরকেও হয়তো বলেছি, যে চকলেট খেতে মিষ্টি আমরা সবাই জানি, কিন্তু চকলেট কতটা মিষ্টি, চকলেট খেতে কতটা মিষ্টি এটা বোঝার জন্য তোমায় চকলেট খেয়ে দেখতে হবে, আদারওয়াইজ এটা বোঝা সম্ভব নয়। যাই হোক, বেগম রোকেয়া সেই দার্জিলিং যাবেন, কার্সিয়াং অবধি পৌঁছেছেন। এবার তার সেই ভ্রমণ বৃত্তান্ত যথাসময়। আগে কি ছিল, আমাদের বর্তমান যাত্রাপথ কি, শিয়ালদা বা হাওড়ার থেকে ট্রেনে করে একদম গিয়ে পৌঁছাও নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তুমি শিলিগুড়ি আসো, বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তুমি সোজা গাড়ি ধরো, গাড়ি ধরে দার্জিলিং চলে আসো। টয় ট্রেনে করে দার্জিলিং বছর 15 আগে আসা যেত, এখন আর আসার কোনো ব্যাপার নেই। দার্জিলিং থেকে টয় ট্রেন ছাড়ে এবং ছেড়ে সেটা ঘুম পর্যন্ত আসে, ঘুম স্টেশন পর্যন্ত আসে, আবার নিয়ে যায়। এটাকে বলে জয় রাইড। এটা হেরিটেজ ট্রেন, তো ওটা এটা জয় রাইড করায়। আগে কি ছিল, আগে ছিল যে এখান থেকে ট্রেন ছাড়তো, ট্রেন ছেড়ে ফারাক্কা ব্যারেজ যেখানে, তার গঙ্গার এপারে নামাতো, কিশোকরি গলির ঘাট, তারপরে ওপারে যেতে হতো, সেটার নাম বোধ হয় মণিহারির ঘাট না মনোহারির ঘাট, এরকম একটা কিছু। সেইখান মানে নৌকোয় চড়ে যেতে হতো, ওপারে আবার ট্রেন দাঁড়িয়ে থাকতো, সেই ট্রেনে উঠে গিয়ে পৌঁছতো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এই যে শিলিগুড়ি, এখন তুমি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলেই দেখা যায় যে স্টেশন থেকে কিছু দূরে ভর্তি একদম খাবার হোটেল। তখন ছিল, মানে তখন বলতে বছর 30 আগেও হাতে গোনা 2-3টে দোকান ছিল। গুরুং হোটেল একটা ছিল, সোরাবজির রেস্তোরাঁ ছিল সব থেকে বিখ্যাত, এখন সোরাবজি টোরাবজি সব উঠে গেছে। যাই হোক, তো লেখিকা অভিজ্ঞতা আমরা এবার পড়ব। যথাসময় যাত্রা করিয়া শিলিগুড়ি স্টেশনে আসিয়া পৌঁছিলাম। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে, অর্থাৎ শিলিগুড়ি থেকে হিমালয়ের যে ট্রেন, যেটা সেই ট্রেন আরম্ভ হয়েছে। ভারতবর্ষে বর্তমানে এই টয় ট্রেন এগুলো দার্জিলিংয়ে চলে, আর এছাড়াও চলে হচ্ছে কালকা থেকে সিমলা পর্যন্ত। ইস্ট ইন্ডিয়ান গাড়ির অপেক্ষা ইস্টার্ন বেঙ্গল রেলগাড়ি ছোট, হিমালয়ান রেলগাড়ি আবার তার অপেক্ষাও ছোট। এগুলো সেই সময় বিভিন্ন ব্রিটিশ কোম্পানির রেল কোম্পানি ছিল, তো তখন তার আমলে যেটা ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায়, আর গাড়িগুলি খুব নিচু, ছাদ নিচু। যাত্রীগণ ইচ্ছা করিলে চলিবার সময় অনায়াসে উঠিতে নামিতে পারেন। গতি সেরকমই, তো গতি তো বেশি না, আর কয়লার ইঞ্জিন মানে স্টিম ইঞ্জিনে টানা হতো। আমাদের ট্রেন অনেক আঁকা বাঁকা পথ অতিক্রম করিয়া ধীরে ধীরে উপরে চলিতে লাগিল। গাড়িগুলি কটাটটা শব্দ করিতে করিতে কখনো দক্ষিণে কখনো উত্তরে বাঁকিয়া চলিল। সর্পিল গতিতে সে চলল। পথের দুধারে মনোরম দৃশ্য, কোথাও অতি উচ্চ চূড়া, কোথাও নিবিড় অরণ্য। আগে দেখা যেত দূরের পাহাড়, বিভিন্ন পাহাড়ে বরফ পড়ে টড়ে আছে দেখা যেত, কিন্তু গত 20 বছরে আর দেখা যায়নি, সব বরফ টরফ গলে জল হয়ে গেছে। ক্রমে আমরা সমুদ্র হইতে, অর্থাৎ সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ হইতে 3000 ফিট উচ্চে উঠিয়াছি। এখন শীত বোধ হয় না, এখনো শীত বোধ হয় না। এই শীত বোধ একটা খুব আপেক্ষিক ব্যাপার। তোমরা যখন যাবে পাহাড়ে, দেখবে সমতলে গরম থেকে যাত্রা শুরু করলে পাহাড়ে পৌঁছে গিয়েও দেখলে অনেক সময় সেরকম একটা ঠান্ডা লাগছে না, কিন্তু এবার তুমি সেখানে দাঁড়িয়ে থাকো বা ফ্রেশ ট্রেশ হয়ে নাও, কিছু খাওয়া দাওয়া করে নাও, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা গ্যাপ নেওয়ার পর তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি সেখানে কতখানি ঠান্ডা।
কিন্তু মেঘের ভিতর দিয়া চলিয়াছে। নিম্ন উপত্যকায় নির্মল শ্বেত কুজ্ঝটিকা দেখিয়া, নির্মল শ্বেত কুজ্ঝটিকা কুয়াশা দেখিয়া সহসা নদী বলিয়া ভ্রম জন্মে। তবু লতা ঘাস পাতা সকলই মনোহর, সবই ভারী সুন্দর। এত বড় বড় ঘাস আমি পূর্বে দেখি নাই। পাহাড়ি ঘাস, ফার্ন জাতীয় বিভিন্ন হরিৎ বর্ণ চায়ের ক্ষেত্রগুলি, হরিৎ বর্ণ অর্থাৎ হলদেটে, প্রাকৃতিক শোভা আরো শতগুণ বৃদ্ধি করিয়াছে। দূর হইতে সারি সারি চারাগুলো বড় সুন্দর বোধ হয়, সূর্যের আলো এসে পড়ে যখন সেগুলোর ওপরে। মাঝে মাঝে মানুষের চলিবার সংকীর্ণ পথগুলি ধরণী সীমান্তের ন্যায় দেখায়। ধরণী পৃথিবী, সীমন্ত, সীমন্ত মানে সিঁথি, মেয়েদের কপালে যে সিঁথি, ছেলেদেরও থাকে কিন্তু মেয়েদেরটা স্পষ্ট থাকে মহিলাদের, কারণ সেখানে তারা সিঁদুর দেয়। নিবিড় শ্যামল বন, বসুমতীর ঘন কেশপাশ। নিবিড় ঘন শ্যামল বন অরণ্য, বসুমতীর পৃথিবীর যেন ঘন কেশপাশ, অর্থাৎ তার মাথার চুল, আর পথগুলি আঁকা বাঁকা সিঁথি, আর সেই পথগুলি যেন তার সিঁথি। রেলপথে অনেকগুলি জলপ্রপাত বা নির্ঝর দৃষ্টিগোচর হইল। রেলপথ দিয়ে আসার সময় অনেকগুলি, লেখিকা দেখতে পেলেন কি অনেকগুলি ঝর্ণা বা জলপ্রপাত দৃষ্টিগোচর হইল। ইহার সৌন্দর্য বর্ণনাতীত, বর্ণনার অতীত, যা বর্ণনা ভাষায় যা ব্যক্ত করা যায় না। কোথা হইতে আসিয়া ভীম ও বেগে, কোথার থেকে এসে ভীম বেগে, প্রচণ্ড বেগে হিমাদ্রির পাষাণ হৃদয় বিদীর্ণ করিতে করিতে, হিমাদ্রি হিমালয়, পাষাণ হৃদয় অর্থাৎ তার যে পাষাণ গঠন, পাথুরে গঠন, বিদীর্ণ করিতে করিতে ইহারা কোথায় চলিয়াছে, কোথায় যেন চলেছে, কত দূর গিয়ে মিশছে। ইহাদেরই কোনো একটি বিশালকায় জাহ্নবীর উৎস। একথা সহসা বিশ্বাস হয় কি? এখানে দেখো লেখিকা বলেছেন বটে যে ইহাদেরই কোনো একটি বিশালকায় জাহ্নবীর উৎস। ঠিক আছে, কথাটা আমরা মেনে নিলাম, কিন্তু লেখিকা যে অঞ্চলের পাহাড়ি ঝর্ণা বা জলপ্রপাতের কথা বলছেন সেখান থেকে তো জাহ্নবীর সৃষ্টি হয়নি। জাহ্নবী অর্থাৎ গঙ্গা, তার সৃষ্টি হয়েছে অলকানন্দা মন্দাকিনী ছাড়িয়ে আরও উত্তর পূর্বে এগিয়ে গিয়ে গঙ্গোত্রী গোমুখে, সেখান থেকে তার সৃষ্টি হয়েছে। কিন্তু সত্যিই তাই, মানে গোমুখের যেখান থেকে গঙ্গার ধারা বেরিয়ে আসছে সেও তো একটা ঝর্ণা ধারার মতোই, শির না। এরাও এরকমভাবেই কোনো না কোনো নদী সৃষ্টি করেছে। তিস্তা, তোরসা, রঙ্গিত, জলঢাকা, মহানন্দা, কত নদী এখানে সৃষ্টি হয়েছে এভাবেই। একটি বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল, একটা বড় ঝর্ণার কাছে ট্রেন থামিল। আমরা ভাবিলাম যাহাতে আমরা প্রাণ ভরিয়া জলপ্রবাহ দেখিতে পাই, সেই জন্য বোধহয় গাড়ি থামিয়াছে, যাতে আমরা মন প্রাণ ভরে জলপ্রবাহ দেখতে পাই, সেই জন্য ট্রেন থেমেছে। বাস্তবিক বলে লেখিকা আবার বলছেন কি, মানে প্রকৃত কারণ কি, সেই জন্য কিন্তু ট্রেন থামে নাই, অন্য কারণ ছিল, সেইখানে জল পরিবর্তন করা হইতেছিল। তাহলে জল কি করা হয়, জলটা গরম হয়ে গেলে সেই জলটা, মানে পুরো ট্যাঙ্ক বা সোর্স ওয়াটারটা যখন গরম হয়ে যায় তখন সেই জলটাকে ফেলে আবার নতুন জল ভরতে হয়। যে কারণেই ট্রেন থামুক, আমাদের মনোরথ পূর্ণ হইল। লাইনটা গুরুত্বপূর্ণ। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না। কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল, মানে গরমের প্রচণ্ড জ্বালায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল, সে জুলুম হইতে, সে জোর জুলুম, সে অত্যাচার হইতে রক্ষা পাইলাম। অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে, মৃদুমন্দ বাতাস বইছে। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। কার্শিয়াং স্টেশনের উচ্চতা। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূরে নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়টা ভ্রমক্রমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল, অর্থাৎ যে ট্রেনে করে তারা আসছে, ট্রেনে করে এত লাগেজপত্র আসবে না, ওই জন্য লাগেজগুলো কি না রেল কোম্পানি থেকে একটা থাকতো, বড় গাড়ি বা ট্রাকে করে একদম বুক করে যেখানকার যেটা সেখানে সেটা পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু লেখিকারা কার্শিয়াংয়ে গেলে পরেও
বা কার্শিয়াংয়ে নামবেন, কিন্তু তাদের লাগেজগুলো, ব্যাগ, মোট ঘাট এগুলো বুক করা ছিল দার্জিলিংয়ের ঠিকানায়। ফলে তারা নেমে গেলেন কার্শিয়াংয়ে, কিন্তু ব্যাগ চলে গেল দার্জিলিংয়ে। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে, এটা ঠিক, মোটামুটি এই যে আগে যে টয় ট্রেনটা ছাড়তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বা শিলিগুড়ির থেকে, সেটা এমনভাবে ছাড়তো যে এখান থেকে ট্রেন গিয়ে দার্জিলিং মেল গিয়ে পৌঁছলে তবে ওটা ছাড়বে। 10টা সাড়ে 10টায় ছাড়তো, আর দার্জিলিং মোটামুটি গিয়ে পৌঁছতে 7টা সাড়ে 7টা বেজে যেত। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়াও সন্ধ্যার পূর্বে গৃহসুখ অর্থাৎ অ্যাট হোম ফিলিংস যেটা অনুভব করিতে পারে নাই। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। সন্ধ্যার ট্রেন যখন আসছে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। অর্থাৎ আমরা দার্জিলিং পৌঁছাতে পারলাম না, কিন্তু আমাদের জিনিসপত্রকে দার্জিলিংয়ের হাওয়া খেয়ে এলো। পরদিন হইতে আমরাও সম্পূর্ণ গৃহ সুখে আছি, কোনো অসুবিধে নেই, জিনিসপত্র এসে গেছে। তাই বলি, কেবল আশ্রয় পাইলে সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই, সবটাই প্রয়োজন। কারণ আমরা যে থাকবো, আমরা কোনো একটা জায়গায় রয়েছি বা থাকছি, সেই জায়গা আমাদের জীবনের সঙ্গে, আমাদের দিন কাটানোর সঙ্গে জড়িয়ে থাকে কতগুলো অত্যাবশ্যকীয় শর্ত, সেটা লাগবে। এখানে এখন শীতের বৃদ্ধিও হয় না, গ্রীষ্মও নাই, এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়, অর্থাৎ পর্বতের বসন্তকাল। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল, তার মানে লেখিকারা এখন কার্শিয়াংয়েই রয়েছেন। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে, এটা খুব সত্যি কথা। পাহাড়ি জল কখনোই খুব ভালো হয় না। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। এর কারণ হচ্ছে কি, পাহাড়ি জলের মধ্যে সচরাচর সালফার জাতীয় জিনিসটা বেশি থাকে। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার, স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করিণী নাই, সবে ধন নির্ঝরের জল। এই প্রসঙ্গে আমাদের প্রবোধ কুমার সান্যাল, লেখক প্রবোধ কুমার সান্যাল, তিনি তো পাহাড়ে পাহাড়ে বা মানে ঘুরে কাটিয়েছেন। তো তার একটা লেখায় বলছেন কি, যে এরকম জায়গায় যেখানে জল মানে খাবেন কি খাবেন না, কোন ঝর্ণার জল খাবেন, বলছে তারা ফলো করতো সবসময় প্রাণীদেরকে, কুকুর বা গরু ভেড়া জাতীয় প্রাণীরা যে ঝর্ণার থেকে, যেখান থেকে এসে জল খাচ্ছে, তার মানে সেই জলটা পেও। সবেধন নির্ঝরের জল, নির্ঝর ঝর্ণার জল, ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে অর্থাৎ স্পর্শমাত্র হাত জুড়ায়, হস্ত জুড়ায়, ইহার চতুষ্পার্শ্ব স্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। অর্থাৎ তার চারপাশে যে শীতল বাতাস বা ঘন কুয়াশা, তাতে প্রাণ জুড়িয়ে যায়। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। মেঘ এবং বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতেও চমৎকার। পার্বত্য বা পাহাড়ের প্রকৃতির যে শোভা, এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া গেল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া, প্রত্যেক দিন সূর্য যখন অস্ত যায় তখন সে বায়ু অর্থাৎ বাতাসের খেলায় এই যে মেঘেরা এদিক ওদিক করে, তাদের নিয়ে বলছে কি মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। অর্থাৎ প্রকৃতির রাজ্যে যেন এক নির্মল সৌন্দর্যের খেলা চলে। পশ্চিম গগন পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়, এটা লেখিকা বলছেন বটে, কিন্তু কি একটা বিষয় খুব পরিষ্কার, পাহাড়ে সূর্যোদয় যতটা সুন্দর, সূর্যাস্ত কিন্তু ততটা সুন্দর হয় না। কারণ পাহাড়ের সূর্যাস্ত কি হয়, তাড়াতাড়ি আসে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হয়, সূর্য অস্ত যাওয়ার প্রকৃত যে সময়, তার অনেক আগে, অনেকটাই আগে থেকে একটা সিলুয়েট তৈরি হয়ে যায়, একটা কালো শেড তৈরি হয়ে যায়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি, সুকুমার অর্থাৎ সুকুমার বৃত্তি সম্বলিত কচি কাঁচা মেঘগুলি সুকোমল অঙ্গে, অর্থাৎ তাদের
নরম অঙ্গে সুবর্ণ মাখিয়া, অর্থাৎ সেই সোনার রেণু, সূর্যের আলোকের যে সোনার রেণু মাখিয়া বায়ুভরিতস্তত ছোটাছুটি করিতে থাকে। ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকে, আমি কোনো কাজ করিতে পারি না। অর্থাৎ প্রকৃতি রাজ্যের বুকে এই যে ক্রমাগত কাজকর্ম ঘটেই চলেছে, ইহা দেখিতে দেখিতেই লেখিকার সময় কেটে যায়, তার আর কোনো কাজকর্ম দেখার অবকাশ থাকে না। মনে পড়ে একবার মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। মহিলায় অর্থাৎ মহিলা পত্রিকা। মহিলা পত্রিকা এটা ছিল প্রধানত ওই ঊনবিংশ শতকের মধ্যভাগে, 1857 নাগাদ বেরিয়েছিল। 1857 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল ধারাবাহিকভাবে। বছরে 6টা সংখ্যা বেরোতো, দ্বিমাসিক নারী প্রগতিশীল পত্রিকা, দ্বৈমাসিক সম্ভবত, ধারাবাহিকভাবে প্রকাশিত হলো। পত্রিকার সম্পাদনা করেছিলেন গিরিশচন্দ্র সেন এবং ব্রজমোহন নিয়োগী, পরপর আর কি। মহিলায় ঢেঁকির শাকের কথা পাঠ করিয়াছি। ঢেঁকির শাক আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব জিওলজি গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল। কার্বনিফেরাস যুগে, অর্থাৎ কার্বনিফেরাস বিভিন্ন যুগের যে বর্ণনা করা হয়েছে আর কি, প্লাইস্টোমিন, হ্যাঁ, ওই সমস্ত। তো সেখানে মোটামুটি 30, 35 বা 40 কোটি বছর আগের সময়কালকে বলা হচ্ছে কার্বনিফেরাস যুগ। এখন সেই ঢেঁকি তরু সচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20-25 ফিট উচ্চ হইবে, নয় নয় করে হলেও 20 থেকে 25 ফিট উঁচু হবে। কোনো কোনো স্থানে খুব নিবিড় বন, বনানি বলা চলে তাকে। সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াতে পারি। বাঘ নাই কিন্তু চিতাবাঘ সংকুল। আমরা নির্জন বন্যপথে বেড়াইতে ভালোবাসি। সর্প এবং ছিনে জোক আছে, রক্তচোষা জোক যেগুলো। এ পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় না, কেবল 2-3 বার জোঁকে রক্ত শোষণ করিয়াছে। জোঁকের রক্ত শোষণ, জোঁক যেখান থেকে রক্ত শোষণ করে হয়ে গেলে পরে পড়ে যায় আপনি, আর না হলে জোঁক, একমাত্র জোঁককে ছাড়ানো যায় নুন দিয়ে। এদেশের স্ত্রীলোকেরা জোঁক দেখিলে ভয় পায় না। আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে। জোঁকে কি ক্ষতি করে? ভুটিয়া চাকরানির নাম হচ্ছে ভালু। সে বলে জোঁকে কি ক্ষতি করে, রক্ত শোষণ শেষ হইলে আপনি চলিয়া যায়। খুব সাধারণ একটা জীবন দর্শন, কিন্তু ভয়ঙ্কর। ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতন করিয়া পরে। এইবারে শুরু হলো এখানে খানিকটা এই ভুটানি মেয়েদের বা এখানকার মানুষদের জীবনযাত্রা। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, এই যে 7 গজ লম্বা কাপড়, 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতন, মেয়েরা ঘাগড়া পরে সেরকম। গায়ে জ্যাকেট, বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবুড়া খাবুড়া পদ বাইয়া উচ্ছে ওঠে, ওইরূপ নিচেও যায়। পর্বত সংকুল পদ দিয়ে উপরে উঠে যেতে পারে। আমরা অবাক হয়ে দেখেছি বিভিন্ন সময়, দার্জিলিং যখন গেছি বা কিছু, ভোরবেলায় টাইগার হিলে যখন সানরাইজ দেখতে যায় 3টে 3:30-র সময়, তখন দেখা যায় রাস্তার ধারে মহিলারা দাঁড়িয়ে থাকে। এই সমস্ত মহিলারা এখানকার, তারা লিফট চায় গাড়িতে, তারা কাজের জায়গায় যাওয়ার জন্য। যাই হোক, যে পথ দেখি আমাদের সাহস গায়েব হয়, সেই পথে ওরা বোঝা লইয়া অবলীলাক্রমে ওঠে। অবলীলাক্রমে, খুব সাধারণ ব্যাপার, এইভাবে ওঠে। মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে, মেয়েদের সম্বন্ধে, মহিলাদের সম্বন্ধে একবার লিখিয়াছিলেন যে, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। যে রমণী জাতি, মহিলা জাতি দুর্বল বলিয়া কি তাদেরকে অবলা বলা হয়? জিজ্ঞাসা করি, এই ভুটিয়ানিরাও কি অবলা জাতির অন্তর্গত নয়? এই ভুটানি মহিলা, তারাও কি তাহলে অবলা নয়? ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে। খুব সত্যি কথা, এই ভুটানিরা তারা পুরুষদের সাহায্যের প্রত্যাশী নয়। সমভাবে উপার্জন করে, কেউ চা বাগানে কাজ করছে, কেউ দোকান করছে, এই সমস্ত, কেউ উল বুনছে, কেউ চাষাবাদের কাজ করছে।
বরং অধিকাংশ স্ত্রীলোক দিগকেই পাথর বহিতে দেখি। পুরুষেরা বেশি বোঝা বহন করে না, তারা বসে বসে রাস্তা টুকটাক করছে, মেয়েরা পাথরের বোঝা টেনে নিয়ে আসছে। অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায়, কি অবলাই বটে। সবলেরা পথে পাথর বিছাইয়া রাস্তা প্রস্তুত করে, এটা হচ্ছে সবলের নমুনা। সে কাজে বালক বালিকারাও যোগদান করে। এখানকার সবলেরা বালক বালিকার দলভুক্ত বলিয়া বোধ হয়। ব্যঙ্গ, তীব্র শ্লেষ কিন্তু এখানে লেখিকা ব্যবহার করলেন। ভুটিয়ানিরা পাহাড়নি বলিয়া আপন পরিচয় দেয় এবং আমাদিগকে নিচে কা আদমি বলে। নিচে কা আদমি মানে এখানে একটা খুব সুন্দর ডাইভার্সন হচ্ছে। পাহাড়িয়া অর্থাৎ পাহাড়ে যারা থাকে, আর নিচে কা আদমি মানে সমতলের লোকেরা। মানে ইহাদের মতে নিচে কা আদমি অসভ্য। এদের মতে কি, নিচে কা আদমির সংস্পর্শে এলে পরে তো ভালো কিছু পাওয়ার নেই, যা আছে সব যাবে গোল হয়ে। স্বভাবত ইহারা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদী, যেগুলো আমাদের মধ্যে ক্রমাগত হ্রাসপ্রাপ্ত হয়ে চলেছে। কিন্তু নিচেকা আদমির সংস্রবে থাকিয়া ইহারা ক্রমে সদ্গুণ রাজি হারাইতেছে। অর্থাৎ তাদের সত্যবাদিতা, তাদের ন্যায় পরায়ণতা, তাদের সাহসিকতা, এই সমস্ত কিছু তারা যেন হারাচ্ছে। পাহাড়ের ধর্ম মানে পাহাড়ের মানুষজন এরকম, কিছু পড়ে থাকলে পর্যন্ত তারা সেসব কিছুতে হাত দেয় না, তাদের সততার বোধ এতখানি বেশি। কিন্তু তারাও ক্রমে ক্রমে কি হচ্ছে, বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো অর্থাৎ ভেজাল কাজকর্ম শিখিতেছে। আবার নিচেকা আদমির সঙ্গে বিবাহও হয়। এই রূপে উহারা অন্যান্য জাতির সহিত মিশিতেছে। এটা তো মানে মানুষের জীবনের ধারা, এ ধারা চলতেই থাকবে, এ ধারাকে কেউ চাইলেও আটকাতে পারবে না। আমাদের বাসা হইতে প্রায় 1 মাইল দূরে বড় একটা ঝর্ণা বহিতেছে। 1 মাইল দূরে এখানে হইতে ওই দুগ্ধ ফেননিব জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। অর্থাৎ সেই, আচ্ছা এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেখো এখানে তো ওই দুগ্ধ ফেননিভ, দুগ্ধ ফ্যান, দুধের ওপর যে ফেনা তৈরি হয়, ফেননিভ, নিভ মানে সমতুল্য, জলের স্রোত দেখা যায়। দিবানিশি তাহার কল্লোল গীতি শুনিয়া, দিবানিশি দিবা ও নিশি তার কল্লোল গীতি শুনিয়া, তার কলধ্বনি শুনিয়া ঈশ্বরের প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ ত্রিগুণ বেগে প্রবাহিত হয়। বলি প্রাণটাও কেন ওই নির্ঝরের ন্যায় বহিয়া গিয়া পরমেশ্বরের চরণ প্রান্তে লুটাইয়া পড়ে না। দেখো, ধর্ম বা ধর্মীয় গণ্ডিতে কিন্তু এ লেখাকে কখনো বিশ্লেষণ করা যায় না। তাহলে লেখিকা কিন্তু এখানে কোথাও আল্লাহ বলেননি, ঈশ্বর মানে ভগবান বলছেন না, দেবতা বলছেন না, তিনি বলছেন কি ঈশ্বর। সব ধর্মেরই যিনি সর্বোচ্চ স্থানে রয়েছেন তিনি হচ্ছেন কি ঈশ্বর। সে আল্লাহ হোক, গড হোক, ভগবান হোক, দেবতা হোক, যে হোক, তিনি হচ্ছেন পরম শক্তিমান। অধিক কি বলিব, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী এবং ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। সমুদ্রের সামান্য নমুনা অর্থাৎ বঙ্গোপসাগর দেখিয়াছি, বাকি ছিল পর্বতের একটি নমুনা দেখা। এখন সে সাধও পূর্ণ হইল। খুব সহজভাবে তিনি তার কথাটা প্রকাশ করছেন। না, স্বাদ তো মেটেনি, শেষ হয়ে হইল না শেষ। দেখো সেই কথাটা, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। যত দেখি ততই দর্শন পিপাসা শতগুণ বেড়ে যায়। কিন্তু কেবল 2টি চক্ষুই দিয়াছেন, আর কত দেখিব? প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন? যত দেখি তত ভাবি, তাহা ভাষায় ব্যক্ত করিবার ক্ষমতা নাই। যা দেখছি তাই ভাবছি, তাকে ভাষায় ব্যক্ত করা ক্ষমতা আমাদের নেই। প্রত্যেকটি উচ্চশৃঙ্গ, প্রত্যেকটি ঝর্ণা প্রথমে যেন বলে আমায় দেখ, আমায় দেখ। যখন তাহাকে বিস্ময় বিস্ফারিত নয়নে দেখি, বিস্ময় বিস্ফারিত উন্মুক্ত উদার নয়নে যখন দেখি, তখন তাহারা ঈষৎ হাস্যে ভ্রুকুটি করিয়া বলে, তখন সে যেন একটু হেসে ভ্রুকুটি করে ভুরু কুঁচকে, অর্থাৎ আমাদের সেই বিস্ময়ের প্রতি সে যেন বলে আমাকে কি দেখো, আমার স্রষ্টাকে স্মরণ করো। অর্থাৎ আমায় কি দেখছো, আমার স্রষ্টাকে দেখো। ঠিক কথা, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। স্বাভাবিক। মোনালিসা
অমর করে রেখেছে লিওনার্দো দা ভিঞ্চিকে, ডেভিড অমর করে রেখেছে মাইকেল অ্যাঞ্জেলোকে। সেরকমই চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়, সেরকম সৃষ্টি দেখিয়া স্রষ্টার নৈপুণ্য বোঝা যায়। নতুবা নাম শুনিয়া কে কাহাকে চেনে। আমাদের হিমালয়ের এই পাদদেশটুকু কত বৃহৎ, কত বিস্তৃত, কি মহান, কি বিশাল, পরিব্যাপ্ত, উদার, উন্মুক্ত। আর সেই মহাশিল্পীর সৃষ্ট জগতে হিমালয় কত ক্ষুদ্র। এ বিশ্ব ব্রহ্মাণ্ড যে মহান ঈশ্বর বা মহান সর্বশক্তিমানের সৃষ্টি, তার কাছে হিমালয় একটা কণা মাত্র না, বালুকা কণা বলিলেও বড় বলা হয়। এই গোটা পৃথিবীটাই দেখো একটা বালুকণার ন্যায়। আমাদের এমন সুন্দর চক্ষু, কর্ণ, মন লইয়া যদি আমরা স্রষ্টার গুণকীর্তন না করি, তবে কি কৃতজ্ঞতা হয় না? কৃতজ্ঞতা অর্থাৎ উপকারীর ক্ষতি করে। যে উপকারীর উপকার যে অস্বীকার করে তাকে বলা হয় অকৃতজ্ঞ, আর উপকারীর যে ক্ষতি করে, এমনকি প্রাণ হত্যা অবধি করতে পারে, তাকে বলা হয় কৃতজ্ঞ। তাহলে আমরা যে স্রষ্টার সৃষ্টি দেখে মুগ্ধ, আমরা যে স্রষ্টার সৃষ্টি, নিজেরাই আমরা সেই স্রষ্টার সৃষ্টি, আমরা যদি তার গুণকীর্তন, তাকে অস্বীকার করি, তাহলে কৃতজ্ঞতা হয় না? মন, মস্তিষ্ক, প্রাণ সব লইয়া উপাসনা করিলে তবে তৃপ্তি হয়। এই জন্য আমাদের দেখো প্রণামের ক্ষেত্রে বলা হয় সাষ্টাঙ্গে প্রণাম, অর্থাৎ সারা দেহ মাটিতে স্পর্শ করে। কেবল টিয়া পাখির মতো কণ্ঠস্থ কতগুলি শব্দ উচ্চারণ করলে অন্তত আমার মতো উপাসনা হয় না। তার মানে শুধু মন্ত্র তন্ত্র এই দিয়ে, এগুলো তো টিয়া পাখির সেই উচ্চারণ বলি, তাতে উপাসনা হয় না। তদ্রূপ উপাসনায় প্রাণের আবেগ থাকে কই? তার মানে উপাসনা আসবে কি? ভেতর থেকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন কি, যে মা খাও মা পড়ো বলে ডাকতে। তার মানে কি? ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা, ভক্তিযুক্ত ভালোবাসা। প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন সতই সমস্বরে বলে ওঠে, ঈশ্বর প্রশংসার যোগ্য, তিনি ধন্য, সত্যিই তিনি ধন্য। তখন এসব কথা মুখে উচ্চারণের প্রয়োজনও হয় না। হবে কি করে? কারণ কোনো জিনিস যা আমাদের মন, আমাদের দেহ, যাকে ভীষণ ভালোভাবে গ্রহণ করছে, কোনো উৎকৃষ্ট খাদ্য, কোনো বস্ত্র, কোনো পোশাক, কোনো দৃশ্য যাকে গ্রহণ করছে, তার প্রশংসা করার জন্য কাউকে বলতে হয় না যে প্রশংসা করো, স্বতঃস্ফূর্তভাবে মন থেকে বেরিয়ে আসে, এটাই স্বাভাবিক। সেরকম ঈশ্বর অর্থাৎ সেই সর্বশক্তিমান স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তিনি প্রশংসার যোগ্য, তিনি মানে সর্বোপরি তিনি ধন্য। তার প্রতি কৃতজ্ঞতা মুখে প্রকাশ করার প্রয়োজন হয় না। দুটো টেক্সট আমরা পড়লাম, এগুলো বাড়িতে পড়ো ভালো মতন করে। পড়ে কোনো রকম যদি কোথাও বুঝতে অসুবিধে কিছু থেকে থাকে আমাকে সেগুলো অবশ্যই জানাবে, নোটটা পড়বে। আগামী পড়বে দেখা যাক মানে কি টেক্সট পড়ানো যায়, আমরা পড়ানো যায় কিনা ভাবছি, ব্যাকরণের কথাও ভাবনা চিন্তায় রয়েছে, দেখা যাক কোনটা হয়। যাই হোক, ততক্ষণ অবধি ভালো থেকো, পড়াশোনা করো ঠিকঠাকভাবে। থ্যাংক ইউ।